রমজান এলো রে রমজান এলো, রহমত এলো বরকত এলো, মাগফিরাতের সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি হামদর্দ রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। রমজান মাস আমাদের মধ্যে এসেছে, আমরা রমজান মাস পেয়েছি, আমরা সৌভাগ্যবান। রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে ছাই করে দেওয়া। আসলে রমজান মাস এই জন্যই রমজান নাম রাখা হয়েছে যে এই মাসে আমাদের সমস্ত গুনাহখাতাগুলিকে পুড়ে ছাই করে দেওয়া হয়, অর্থাৎ মানুষ নিষ্পাপ হয়ে যায়। আমরা কতটুকু নিষ্পাপ হতে পেরেছি আমাদের হিসাব মেলানো প্রয়োজন। আসলে রমজান মাস এসেছে, আমরা যেন তাকে কাজে লাগাইতে পারি, আমরা যেন গুনাহ থেকে মাপ পাইতে পারি, নিষ্পাপ হতে পারি, কোনো ধরনের স্বাস্থ্যগত সমস্যা যেন আমাদেরকে কোনো রকমের তাড়া না করে, সেই বিষয় নিয়েই আজকে আমাদের এই আলোচনা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট চিকিৎসককে। আসুন তাদের সাথে পরিচয় করা যাক। আমার সামনে ডান দিকে আছেন ডাক্তার রাবেয়া সিদ্দিকা, কনসালটেন্ট হামদর্দ মেডিকেল ঢাকা। বাঁ দিকে আছেন ডাক্তার মাজহারুল ইসলাম, কনসালটেন্ট হামদর্দ মেডিকেল ঢাকা। আপনাদের দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি একটি জটিল বিষয় নিয়ে, যে রোগটা অনেক ঘাতক ব্যাধি হিসাবে আমাদের কাছে পরিচিত। এই রোগে অনেক মানুষ অকালে ঝরে যাচ্ছে, সেটা হলো হেপাটাইটিস। আমরা হেপাটাইটিস অর্থাৎ হেপা আমরা জানি, দ্যাট মিনস লিভার, আর টাইটিস মিনস ইনফেকশন অর ইনফ্লামেশন। আসলে লিভারের প্রদাহ, আমরা লিভারের রোগ নিয়ে আলোচনা করছি। আমি একটু প্রথমে ডাক্তার মাজহারুল ইসলাম সাহেবের কাছে জানতে চাচ্ছি হেপাটাইটিস জিনিসটা কি এবং কিভাবে সৃষ্টি হয়, এই ব্যাপারে একটু আমাদের খুলে বলুন। ধন্যবাদ আপনাকে। মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস পবিত্র মাস, রহমত মাগফিরাতের মাস। রমজান প্রতিনিয়ত আমাদের কাছে সুনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস শিক্ষা দিয়ে থাকে, কিন্তু আমরা নিজেরাই বিশৃঙ্খল জীবনযাপন এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে আমাদের সুস্থ দেহকে অসুস্থ করে তুলি। বিশেষ করে আমি যে রোগ নিয়ে আলোচনা করব, যে সমস্যাটা তীব্র আমাদের বাংলাদেশে, যেটা হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিস আসলে মূলত এটা লিভারে ভাইরাস জনিত, আমরা এটা প্রদাহ, ভাইরাস জনিত প্রদাহ। সাধারণত আমরা অনেক কারণ হতে পারে, বাকি আমরা ভাইরাসটা মূলত দায়ী। এটা হেপাটাইটিস মূলত আমরা কয়েক ধরনের পেয়ে থাকি। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই ভাইরাস। মূলত এ এবং ইটা একইভাবে ছড়ায়, আর বি এবং সিটা একই রকম ভাবে ছড়ায়। বিশেষ করে এ এবং ইটা কম ক্ষতিকর। সাধারণত আমাদের যে আমরা বিভিন্ন মলমূত্রের মাধ্যমে আমাদের দেশে বিভিন্ন স্যানিটারি ব্যবস্থা নাই, যথাযথ টয়লেট করা হয়, এর মাধ্যমে মলমূত্রের মাধ্যমে আমাদের ছড়িয়ে থাকে। এছাড়াও বিভিন্ন খাদ্যের দূষিত খাদ্যের মাধ্যমে আমাদের এই ভাইরাসটা ছড়ায়। এ এবং ইটা এটা অন্ত্রে এটা বেশি এফেক্টিভ হয়, বেশি ইনফেক্টিভ। আপনি সাধারণত এই দুই অন্ত্রে হয়ে থাকে, এ এবং ইটা। আর বি এবং সিটা খুব সিরিয়াস, ভয়ঙ্কর ভাইরাস। এটা বি এবং সিটা মূলত ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে আক্রান্ত ব্যক্তি কোনো কারণে যে ব্লাড যদি সুস্থ দেহে প্রবেশ করে তার মাধ্যমে হয়ে থাকে। বিশেষ করে যা মাদকাসক্তি ব্যক্তি, অনেক সময় দেখা তার বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে আক্রান্ত অন্য একটা ব্যক্তির মাধ্যমে এটা প্রবেশ করতে পারে। যারা রক্ত সঞ্চালনের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির রক্ত যদি আরো জনের মাধ্যমে প্রবেশ করানো হয়, তার মাধ্যমে কিন্তু এই ভাইরাসটা আক্রান্ত হতে পারে। এবং বি এবং সিটা ভয়ঙ্কর, আমি আগেও বলেছি, কারণ বি ভাইরাস যদি এটা দেখা দেয় ইন ফিউচারে, লিভার তো অবশ্যই এটা আস্তে আস্তে ইনফেক্টেড হয়ে এবং এটা লিভার সিরোসিস, লিভারটা ছোট হয়ে যেতে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। আচ্ছা, আপনি বলছেন যে ভাইরাস জনিত, আসলে এটাই প্রধান কারণ যে ভাইরাস জনিত কারণেই হেপাটাইটিস হয়ে থাকে বা লিভার প্রদাহ হয়ে থাকে। আরো আমরা কিছু ভাইরাস ছাড়াও দেখে থাকি, যেরকম কেউ যদি অধিক সময় রোদ্রে থাকে এবং বেশি আপনার এনভায়রনমেন্টাল অসুবিধা তার মধ্যে দেখা দেয়, তাহলে একটা হেপাটাইটিস বা লিভার প্রদাহ হতে পারে। তারপরে আবার দেখা যায় কেউ একাধারে বেশি গরম খাবার খেলে এবং কোনো যদি বিষাক্ত টক্সিক কোনো আইটেম যদি তার খাবার হয়ে যায়, তো সেগুলোর কারণে যে লিভারের প্রদাহ বা টমাটিক কোন যে প্রদাহ হয়, এটাও লিভার প্রদাহ। আমাদের দেশে এখন ট্রেডিশন হচ্ছে যে রমজানে ইফতার এবং সেহরি, আমার ট্রেডিশন, আমার প্রচুর পরিমাণে রিচ ফুড খেয়ে থাকি, ওয়েলি ফুড খেয়ে থাকি। সেক্ষেত্রে অবশ্যই আমাকে অ্যাভয়েড করা উচিত, যে আমাদের সহজ পাচ্য খাদ্য আমাকে খাওয়া উচিত, প্রচুর পরিমাণে পানীয় সেবন আমাদের করা উচিত। সেক্ষেত্রে অবশ্যই যিনি হেপাটাইটিস আক্রান্ত, অবশ্যই ওনাকে কেয়ারফুলি এটা চিন্তা করতে হবে, তাহলে উনি রোগ সহায়ক হবে।
পাশাপাশি কিন্তু গর্ভস্থ যে মা, এর মাধ্যমে কিন্তু বাচ্চাদের যদি গর্ভস্থ মা হেপাটাইটিস যে আপনার বি ভাইরাস আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মাধ্যমে এটা প্রকাশ হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি একটু ডাক্তার রাবিয়া সিদ্দিকা আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে উনি বললেন যে হেপাটাইটিস লিভার প্রদাহ, এটা আসলে কি লক্ষণে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে লিভার প্রদাহের দিকে চলে যাচ্ছি বা হেপাটাইটিস হতে যাচ্ছে, এরকম লক্ষণগুলো একটু খুলে বলুন। ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে যে অনেক দিন ধরে ক্ষুধামন্দা থাকবে, খাবার অরুচি, তারপরে বমি বমি ভাব থাকবে, হজম শক্তির দুর্বলতা থাকবে, তার কোষ্ঠবদ্ধতা থাকবে, তার ডাইজেস্টিভ সিস্টেমটা অনেকটা দুর্বল হয়ে যাবে। আর বিশেষ করে লিভারের যদি প্রদাহ হয়, অনেক সময় জন্ডিসের কিছু লক্ষণ তো চলে আসে। এটা যে ক্রনিক যদি এভাবে চলতেই থাকে তো জন্ডিসের লক্ষণ অনেক ক্ষেত্রে দেখা দিতে পারে। সেক্ষেত্রে কি কি লক্ষণ আপনারা বুঝতে পারি? সেই ক্ষেত্রে চোখ হলুদ হয়ে যায়, তারপরে নখ, মানে বিভিন্ন স্কিনের এবং ত্বকের বিভিন্ন জায়গায় স্কিনগুলো হলুদ হয়ে যায়, বমি বমি ভাব আরো বেড়ে যায়। হ্যাঁ, অনেক সময় বমি হয়, অনেক বমি হয়ে যায়। তো এই মাথা ঘুরে বলবো যে প্রস্রাব হলুদ হবে, শরীর খুব দুর্বল লাগবে। আসলে এটা একটা কমন বিষয় যে আমাদের দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলের সাধারণ ব্যক্তিরাও জানতে পারেন যে জন্ডিস হয়েছে। জন্ডিসটা কি ধরনের, এটা একটা কমন সিম্পটম। তবে এটা এক্ষেত্রে বলা যায় যে হেপাটাইটিস সবসময় যে জন্ডিস হবে এমনও না, কখনো কখনো হতে পারে। কখনো যদি খুব সিভিয়ার লেভেলে চলে যায় তখন এই জন্ডিস প্রকাশ পায়। জি, ধন্যবাদ আপনাকে। আর ডাক্তার মাজহার সাহেব, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, তাহলে হেপাটাইটিস এ এবং ই যেগুলি আপনি বলছেন, এগুলির দ্বারা কি কি কমপ্লিকেশন হতে পারে বা এগুলির থেকে মানে সহজে আমরা মুক্তি পেতে পারি কিনা? আপনি বলছিলেন এগুলি খাদ্যের মাধ্যমে আসে, সেগুলি। জি, ধন্যবাদ। আসলে এ এবং ইটা কিন্তু কম ক্ষতিকর। আমরা যদি একটু কেয়ারফুলি চলি, বিশেষ করে এ এবং ইটা কিন্তু ভাইরাসটা মূলত খাদ্যের মাধ্যমে হয়, দূষিত খাদ্যের মাধ্যমে। আমরা খোলা খাদ্য খেয়ে থাকি, এর মাধ্যমে হয়ে থাকে, এবং মলমূত্রের মাধ্যমে এটা বেশি ছড়ায়। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাকে, যারা আমাদের গ্রাম অঞ্চলে থাকি, অবশ্যই আমাদের যে স্যানিটারি ব্যবস্থা করতে হবে, এটা আমাকে। আর এছাড়াও পানি ফুটিয়ে খেতে হবে। যে আমাদের এটা খুব, আমরা এটা এই ব্যাপারে আমরা খুব এটা কম সেবন করি। পানি, প্রচুর করে পানি আমরা পানি যেটা খাই, পানি সেবন করে থাকি, পানি ফুটাই না। এক্ষেত্রে অবশ্যই আমাকে কেয়ারফুল অবলম্বন করতে হবে, পানিটা ফুটিয়ে আমাদের সেবন করতে হবে। পাশাপাশি আমাকে সহজপাত্র খাদ্য আমাকে নির্ধারণ করতে হবে ইফতার এবং সেহরিতে। এটা কিন্তু মূলত অন্ত্রেটা এফেক্টিভ বেশি হয়। এই জন্য এই ক্ষেত্রে আমাদের একটু যদি আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনি, একটু যদি আমি অয়েলি ফুড থেকে অ্যাভয়েড করে চলি, তাহলে কিন্তু আমাদের এই ভাইরাসটা সহজে এফেক্ট করবে না। আর এক্ষেত্রে আরেকটা ব্যাপার যে বিশুদ্ধ পানি বলতে 30 মিনিট টকবকে ফুটানো পানি হতে হবে। এখন যে ক্লোরিনেশন পদ্ধতিতে বিশুদ্ধকরণ করা হয়, যেটা আপনার পাওয়া যায়, সেটা অতটা নিরাপদ নয়। সেখানে হেপাটাইটিস বি ভাইরাসের জীবাণু, মানে এ এবং ইর জীবাণুটা যে কোনো জীবাণুই হেপাটাইটিস ভাইরাসের জীবাণু ধ্বংস করা যায় না। রাইট কথাটা যে বললেন ম্যাডাম, ঠিক আছে। তো এখানে সর্বপ্রথম আমাদের এই যাদের হেপাটাইটিস আক্রান্ত, আমি একটু কেয়ারফুলি চলি, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমার জীবনযাত্রা, সেক্ষেত্রে আমাকে যে প্রচুর গরম চলতেছে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে প্রচুর করে পানি এবং আমাদের সেবন করতে হবে। এ ব্যাপারে অবশ্যই আমাকে চিন্তা। ইফতার আমাদের সময়টা খুব অল্প, ইফতারির পরে আবার তারাবি, আবার সেহরি। তো এখানে পানি, আমার তারাই পর প্রচুর পানি আমাদের সেবন করতে হবে। এটা কথা না বললেই নয়। পানি দেখাতে আমাদের কম খেতে আমরা অভ্যস্ত। রুহাবজাটা আমরা সেবন করতে পারি। রুহাবজা একটা অনন্য একটা ফর্মুলেশন। এটা শুধু অনেকগুলা ভেষজ উপাদান, আমাদের তাজা ফল ও ফুলের নির্যাস, যেটা আমাদের শরীরে আমাদের ঘাটতিটা। আসলে আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন যে এটা খাবারের সাথে অনেক কিছু সম্পর্ক, যেহেতু খাবার, পানীয় এবং খাবারের সাথে এটা সংক্রমিত হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি একটু ডাক্তার রাবিয়া সিদ্দিকা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, খাবার ছাড়া আপনি এটা কি ছড়ানোর পিছনে আরো কোনো কারণ আপনি চিহ্নিত করেন, যেমন স্যানিটেশন ব্যবস্থা বা ইত্যাদি? আপনি একটু। জি, খাবার ছাড়াও সংক্রমিত রোগের রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রমিত রোগের যদি সংক্রমিত সিরিঞ্জের সূচ বা ব্যবহার করি, সেখান থেকে এটা হতে পারে। ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হতে পারে এবং দূষিত পানির মাধ্যমে হতে পারে, যেটা পানিবাহিত। সেই ব্যাপারে আমাদের যে স্যানিটেশন ব্যবস্থাটা কতটুকু আপনি গুরুত্ব দিচ্ছেন? আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের গ্রাম অঞ্চলে অবশ্যই নিরাপদ স্যানিটেশনের ব্যবস্থা করতে হবে। যত্রতত্র খোলা খাবার
হোটেলে যে একদম খোলা খাবার, স্পাইসি খাবারগুলো থাকে সেগুলো আমাদেরকে বিরত থাকতে হবে। সহজপাচ্য খাবার আমাদের খেতে হবে। এই সময় লিভার ফাংশনটা একটু দুর্বল থাকে, তো সেক্ষেত্রে আমাদের সারাদিন রোজা রাখার কারণে লিভার ফাংশন দুর্বল থাকে। এই জন্য আমাদের সহজপাচ্য খাবারগুলো খেতে হবে। খাবারের ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। ঘরে তৈরি খাবারগুলো খেতে হবে, বাইরের। ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা বিজ্ঞাপন বিরতির পর আবার আপনার আলোচনা শুনবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে। এবার যাচ্ছি মূল আলোচনার পর্বে। আমি ডাক্তার মাজহার সাহেব আপনার কাছে আবার জানতে চাচ্ছিলাম হেপাটাইটিস বি এবং সি, হেপাটাইটিস এ এবং ইর ব্যাপারে আপনারা বলছিলেন যে এটা পানিবাহিত বা খাদ্যের সাথে সংক্রমিত হয়ে থাকে, আর বি এবং সি এটা তো পানিবাহিত না, এটা সংক্রমণের ব্যাপারটা একটু আমাদেরকে বলুন। ধন্যবাদ আপনাকে। আসলে বি এবং সি ভাইরাসটা কিন্তু এটা মারাত্মক। আপনি এর থেকে কিন্তু সাধারণত এটা আমাদের কিভাবে ছড়ায়, এটা আমাদের কিন্তু ভাইরাসটা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, যদি কোনো আক্রান্ত ব্যক্তি ব্লাড সুস্থ দেহে প্রবেশ করে সেক্ষেত্রে হতে পারে। আক্রান্ত ব্যক্তি গর্ভস্থ মা বাচ্চার মাধ্যমে প্রবেশ করতে পারে। এছাড়াও অনেকে মাদকাসক্তি ব্যক্তি আছে, একটা ইনজেকশন তারা অনেকে ইউজ করতেছে। যদি আক্রান্ত ব্যক্তি হয় একাধিক ব্যবহার করার কারণে অবশ্যই অনেক ডিসপোজাল সিরিঞ্জ অবশ্যই ইউজ করতে হবে। সেক্ষেত্রে এর মাধ্যমে বেশি আক্রান্তটা বেশি হয় বি এবং সি ভাইরাসটা। আর এবং বি ভাইরাসটা কিন্তু অনেক সময় খেয়াল করি না যে যারা নাকি বাহিরে সেভ করেন, হ্যাঁ পুরুষরা, যারা নাকি একই ব্লেড একই খোর যদি ব্যবহার করা হয় সেটার মাধ্যমে কিন্তু সংক্রমিত হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই অনেকে একটু হাইজিনিক মেনটেন করতে হবে ডেফিনেটলি। পাশাপাশি আসলে কিন্তু ভি ভাইরাসটা কিন্তু যদি একটা পর্যায়ে কিন্তু ভি ভাইরাসটা কিন্তু খুব তীব্র আকারে ক্রনিক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু লিভার সিরোসিস পর্যন্ত চলে যেতে পারে মারাত্মক আকারে। এই জন্য অবশ্যই আমাকে এটা চিন্তা করতে হবে যাদের হেপাটাইটিস বি ভাইরাস, যারা জানে যে রমজানে যে আমার বি ভাইরাস রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ওনাকে রমজানে বিশেষ করে ইফতার এবং সেহরিতে অবশ্যই খাদ্যাভ্যাস চেঞ্জ আনতেই হবে। এবং অনেকে চিন্তা করতে হবে সারাদিন আমি না খেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের লিভারটা কিন্তু আমাদের দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের যদি আমি প্রচুর পরিমাণে অয়েলি ফুড খাই ইফতার এবং সেহরিতে, লিভারটা আরো বেশি দুর্বল হয়ে যাবে। আসলে বি ভাইরাসটা বিশেষ করে সিও মারাত্মক, বিও মারাত্মক, তবে সি থেকে বিটা ছড়াছড়ি বেশি এবং এটা তো অনেক একটা গুপ্ত ঘাতক ব্যাধি। হ্যাঁ, এটা পেশেন্ট নিজেও জানে না যে সে আক্রান্ত হয়েছে, যে অসুস্থ হয়ে যাওয়ার পরে সে বুঝে তার এই অবস্থা। আরেকটা কিন্তু আমরা দেখি আমাদের চেম্বারে যখন পেশেন্ট আসে, পেশেন্ট দীর্ঘদিন পেটের সমস্যা লেগে থাকে, বমি ভাব, কোনো খাবারে হজম হচ্ছে না, পেটটা ফেপে থাকতেছে, খাদ্যের প্রতি অনীহা, এটা কিন্তু খুব একটা কমন সিমটম আমরা দেখতে পাই পেশেন্টের ক্ষেত্রে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু ডাক্তার রাবিয়া সিদ্দিক আপনার কাছে জানতে চাচ্ছি, হেপাটাইটিস বি উনি যা বললেন আর কি, এটার থেকে কোনো প্রিভেনশন বা এটার থেকে বাঁচার উপায়, ওই যে ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হইতে পারে, এইভাবে সেভাবে হইতে পারে, এটা আমরা জানলাম, এটার থেকে বাঁচার উপায় আমাদের কি আছে? তো এই ব্যাপারে বি ভাইরাসের টিকা অলরেডি বের হয়ে গেছে, অন্যগুলোর বের হয় নাই। বি ভাইরাসের প্রোটেক্টিভ টিকা বের হয়েছে। এছাড়াও আমাদেরকে ঘনিষ্ঠ সহচর্য, আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সহচর্য থেকে একটু দূরে থাকতে হবে, যেহেতু ওই মুখের লালা রস দিয়ে বি ভাইরাস আক্রান্ত হয়, আক্রান্ত রোগী থেকে সুস্থ দেহে প্রবেশ করে। তো আমরা একটু ঘনিষ্ঠ সহচর্য থেকে দূরে থাকবো, সরাসরি বডি কন্টাক্ট থেকে একটু দূরে থাকাই ভালো। তারপরে তবে এগুলি সাধারণত একসাথে খাবারের মাধ্যমে কিছু হয় না, একসাথে থাকা খাওয়া এগুলির মাধ্যমে কোনো কিছু, অনেক ক্ষেত্রে লালা রস দিয়ে ছড়াতে পারে দেহের যে কোনো নিঃসৃত রস থেকে। তো এই জন্য একটু কখনো ঘনিষ্ঠ সহচর্য থেকে একটু দূরে থাকাই ভালো। আর ধন্যবাদ, আপনি প্রিভেনশনের ব্যাপারে খুব সুন্দর কথা বলেছেন। আমি ডাক্তার মাজহার সাহেবের কাছে জানতে চাচ্ছি, হেপাটাইটিস ই এবং এ যেটা সহজ, এই ব্যাপারে আপনাদের বা আমাদের দেশের প্রচলিত অনেক চিকিৎসা আছে। আমরা আসলে আমাদের দেশে একটা কুসংস্কার বিরাজ করে যে জন্ডিস বা হেপাটাইটিস তো অনেকে বুঝে না, সাধারণ পাবলিক জন্ডিস মনে করে, আর জন্ডিস হলে একজন রিক্সাওয়ালা মনে হয় যাচ্ছে চিকিৎসক হয়ে যায়, এটার পাতা ওটা খান ওটা খান, অনেক চিকিৎসা। তবে এই কথাটা আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি যে আসলে এই ভেষজ বিজ্ঞানে বা ইভেন প্রাকৃতিক চিকিৎসায় এগুলোর চিকিৎসার প্রাচুর্য রয়েছে, অনেক চিকিৎসা রয়েছে, এটার একটা প্রমাণ। আচ্ছা, তো সেই হিসেবে আপনি একটু বলবেন যে হেপাটাইটিস এ এবং ইর ক্ষেত্রে প্রথমত কি চিকিৎসা বা ঔষধ আসতে পারে? ধন্যবাদ আপনাকে।
আসলে হেপাটাইটিস এ এবং এই ক্ষেত্রে চমৎকার আমাদের মেডিসিন রয়েছে। মূলত জন্ডিসের কথা যে বললেন, জন্ডিস তো আমরা বুঝতে পারি তা জন্ডিস হয়েছে, সেক্ষেত্রে আমাদের খুব ভালো মেডিসিন রয়েছে। সেটা হচ্ছে আমাদের ক্যাপসুল লিবেক, 2 করে 2 বার খাওয়ার আগে আমরা বলি, খেতে বলি, ইফতারি পর সেই আগে উনি সেবন করবেন। এটা মিল্ক থিসল যেটা প্ল্যান্ট হার্বাল মেডিসিন, এটা ওয়ার্ল্ড একটা মেডিসিন যেটা আমরা বাজারে নিয়ে আসছি, অনেক আগে আমাদের চলে এসেছে আমাদের হামদর্দে। খুব ভালো একটা মেডিসিন ক্যাপসুল লিবেক, 2 করে 2 বার খাওয়ার আগে। আমাদের আগে নাম ছিল সিরাপ দিনার, এখন নতুন নাম ইকটার্ন। সিরাপ ইকটার্ন 4 চামচ করে 2 বার ইফতারি পর এবং সেই আগে উনি সেবন করবেন। এছাড়া মাজনীয় দবিল্লু ওয়ার্ড 1 চামচ করে 2 বার উনি সেবন করবে হেপাটাইটিস এ এবং এই ক্ষেত্রে। পাশাপাশি আরেকটা চিন্তা করতে হবে, আমি যে মেডিসিন খাচ্ছি ডায়রিউটিক হিসেবে আমাদের বডি থেকে চলে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের ডায়রিউটিকের মেডিসিন রয়েছে সিরাপ, অ্যালকোলি সিরাপ, যেটা কমন মহলবাদী বাংলাদেশ প্রতিটা ফার্মেসিতে আমাদের পাওয়া যায়। ডাক্তাররা আমাদের মেডিসিন লিখে থাকেন সিরাপ, অ্যালকোলি সিরাপ 4 চামচ করে 2 বার খাওয়ার পরে, ইফতারি পর এবং সেহরি পরও। পাশাপাশি আরেকটা মেডিসিন সেকেন্ড জেমিন বুজুরি, এটা আমরা দিয়ে থাকি জন্ডিসের ক্ষেত্রে এবং হেপাটাইটিস ক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি 4 চামচ করে 2 বার খাওয়ার পরে। জি, ধন্যবাদ আপনাকে ডাক্তার রাবেয়া। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কি ধরনের খাদ্য আমাদের এই হেপাটাইটিস এ, ই বা জন্ডিস হলে বা লিভার ডিজিজের ক্ষেত্রে আপনি সাধারণত সাজেস্ট করে থাকেন? পুষ্টিকর, অবশ্যই পুষ্টিকর থাকতে হবে এবং সহজপাচ্য থাকতে হবে। এই মুহূর্তে স্পাইসি খাবারগুলো পরিহার করাই ভালো। আমাদেরকে অবশ্যই খেতে হবে সহজপাচ্য এবং যেমন হতে পারে ডাবের পানি, মৌসুমী ফল, তারপরে রুয়াবজা শরবত অবশ্যই খেতে হবে, শরীর দুর্বল থাকে সেখান থেকে রিমুভ হওয়ার জন্য। আর ছোট মুরগির ঝোল হতে পারে, ছোট মাছের ঝোল হতে পারে। এই মুহূর্তে গুরুপাক খাবারটা অ্যাভয়েড করাই ভালো। গুরুপাক খাবার তো খাবেই না, কোনো গরম জাতীয় আইটেম বা স্পাইসেস বা মশলা জাতীয় খাবার খাবে না, এগুলো পরিত্যাগ করবে। খাবারগুলো সে নরম এবং আপনার সহজপাচ্য খাবার খাবে। ধন্যবাদ আপনাকে। আমি ডাক্তার মাজহার সাহেবের কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে আমাদের দেশে বা সারা ওয়ার্ল্ডে একটা ফেমাস, একটা প্রসিদ্ধ কথা আছে, হেপাটাইটিস বি এইডস থেকে নাকি 300 গুণ বেশি মারাত্মক। হেপাটাইটিস বি এবং সির ক্ষেত্রে এটা সাধারণত আধুনিক চিকিৎসা বিজ্ঞানে টিকা বা প্রিভেনশন ছাড়া তার কোনো প্রপার ট্রিটমেন্ট হয় না বা চিকিৎসা হয় না, পুরোপুরি নেগেটিভ হয় না, এরকম একটা ধারণা আছে। কিন্তু আমরা শুনেছি হামদর্দের অনেক ব্রাঞ্চে অনেক পেশেন্ট, অনেক রোগীরা ওষুধ খাওয়ার পর নেগেটিভ হয়ে গেছে, একবারে সম্পূর্ণ বি এবং সি থেকে পরিত্রাণ লাভ করছে। এই ব্যাপারে আপনি একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস এর প্রতি কোনো মেডিসিন সেরকম নাই, টিকা দিতে হয়। সেটা না হওয়ার কারণে সেটা পরে যদি কোনো কারণে হেপাটাইটিস বি তার আক্রান্ত হয় সেক্ষেত্রে। কিন্তু আমাদের হামদর্দে যুগান্তকারী মেডিসিন রয়েছে। আমরা নিজেরাও 13 বছর প্র্যাকটিস করছি হামদর্দে। অনেক আমাদের চিকিৎসকগণ অনেক পেশেন্টের ক্ষেত্রে আমার দেখা গিয়েছে দীর্ঘ 3 থেকে 4 মাস ওষুধ সেবনের পরে তার একটু নেগেটিভ চলে আসছে। এটা খুব ভালোভাবে আমরা ফলো আপ করি। এক্ষেত্রে আমাদের বি ভাইরাসের ক্ষেত্রে অনেকেই আসলে বি ভাইরাসে আমাদের নৈরাশ হওয়ার কিছু নেই। একটু যদি উনি আমাদের মেডিসিনটা সেবন করেন, একটু উনি যদি ওনার লাইফটাকে একটু সুশৃঙ্খল জীবনযাপন এবং শুধু খাদ্যাভ্যাসের কারণে একটু যদি চেঞ্জ করেন, তাহলে উনি আপনি হেপাটাইটিস বি থেকে মুক্তি পাবেন, মুক্তি পাইতে এবং আমাদের মেডিসিনের দ্বারা। সেক্ষেত্রে আমাদের মেডিসিন যেটা আমি এর আগে বললাম, যেগুলো আমাদের কমন যে মেডিসিনগুলো, যেটা আমরা বললাম, যেটা ক্যাপসুল লিবেক 2 করে 2 বার, যেটা ইকটার্নের কথা বললাম, আমাদের দবিদ্রবার্তের কথা বললাম, আর কে মাকু গুড মেডিসিন, এটা আমাদের খুব সেকেন্ড যে বুজুরি যে ডায়রিউটিক হিসেবে আমাদের কাজ করতেছে। পাশাপাশি উনি যেরকম ফুললি রেস্ট থাকার চেষ্টা করবেন, বিশ্রামে থাকার চেষ্টা করবেন। আর এটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের লিভারটা কিন্তু ভাইটাল অর্গান, আমাদের বারবার খুব একসাথে বেশি করে খাই, লিভারটা কিন্তু তার হজম করতে সমস্যা হবে। সেক্ষেত্রে আমাদের বারবার খাবো, অল্প অল্প খাবো, সহজপাচ্য খাদ্যটা যদি আমরা অবশ্যই খাবো এবং প্রচুর পানীয় সেবন করার চেষ্টা করবো। প্লাস আমাদের মেডিসিন যদি সেবন করেন, তো এর থেকে আমরা অনেকেই ইনশাআল্লাহ আশা করা যায়। আমাদের হয়েছেও, আমরা অনেক পেশেন্টকে পেয়েছি, যে আমার নিজেও একটা পেশেন্ট পেয়েছি, আমরা নিয়মিত পাচ্ছি যে অনেকের এটা নেগেটিভ হচ্ছে। যাক, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের নৈরাশ হওয়ার মতো কিছু নেই। আমরা চিকিৎসা করলে এই ইউনানি চিকিৎসা বা হামদর্দের বিভিন্ন ব্রাঞ্চে এটার চিকিৎসা সহজভাবে রয়ে গেছে। এটাই আপনার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছেন। আজকের মতো আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সে পর্যন্ত সকলেই সুস্থ থাকার কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। রমজান এলো রে রমজান এলো, রহমত এলো, বরকত এলো, মাগফিরাতের সুযোগ এলো।